আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছোট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আবারও আপনাদের সামনে। আজকের এই ভিডিওর মধ্যে দেখাবো আপনাদেরকে প্রায় 10 বছর পর আমার ছোটবেলার আবেগের একটি জায়গা। সেই জায়গাতে আজকে যাব। ছোটবেলার বেড়ে ওঠার কিছু স্মৃতি আজও বারবার মনে পড়ে এবং ঢাকা টু সিলেট মহাসড়কের পাশে একটি মর্মান্তিক দুর্ঘটনা আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আমাদের সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কিছুদিন আগে সিলেট আউসকান্দি নামক এই জায়গায় বাসের মধ্যে গ্যাস নিতে গিয়ে হঠাৎ বিস্ফোরণ হয়। পাম্পের অনেক কিছু পুড়ে ছারখার হয়ে গেছে। আমি ছুটিতে বাড়িতে যাওয়ার সময় এই পাম্প থেকে গ্যাস নেই। আজও বাড়িতে যাওয়ার সময় পাম্পের দিকে তাকিয়ে দেখি আমার পরিচিত একজন মানুষ কাজ করতেছে। তখন গাড়ি থেকে নেমে ওর সাথে দেখা করতে চলে আসলাম। অনেক ভালো একটি ছেলে, ওর সাথে আমার অনেক দিনের পরিচয়। ওর থেকে জানতে চাইছি যে কিভাবে আগুনটা লাগছে। সে বলল যে বাস থেকে বিস্ফোরণ হয়ে হঠাৎ আগুন ধরে ফেলছে। পাম্পের তো ক্ষয়ক্ষতি হয়েছেই, 7-8টা সিএনজি এবং একটি বাস পুড়ে ছারখার হয়ে গেছে। এই পাম্পে যখন আগুন লাগে তখন আমরাও নিউজ পাইছি। আমরাও আমাদের অফিস থেকে রেডি হয়েছিলাম যাওয়ার জন্য। আমরা যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় আবার কন্ট্রোল থেকে ফোন দিয়ে বলছে আমরা যাওয়া লাগবো না, যেহেতু হবিগঞ্জ এরিয়ার মধ্যে নবীগঞ্জ ফায়ার স্টেশন এখানে উপস্থিত হয়েছে, ওই কারণে আর আমরা যাওয়া লাগে না। তারপরেও আমরা প্রস্তুত ছিলাম, যদি অতিরিক্ত ফায়ার সার্ভিসের লোক প্রয়োজন হইতো তাহলে আমাদের অফিস থেকে আমরা যাইতাম। দেখেন এই বাসটির কারণে আজকের এই দুর্ঘটনা। কি অবস্থা হয়েছে, বাস পুড়ে ছারখার। আচ্ছা যাই হোক, মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, যা গেছে মালের উপরেই গেছে। তারপরেও আমরা সবাই এইসব বিষয়ে সতর্ক থাকাটা আমি মনে করি খুবই প্রয়োজন। আসলে এইসব বিষয় বলার মতো কিছু নেই, কারণ বিপদ মানুষকে বলে আসে না। আচ্ছা যাই হোক, তারপরেও বলতে হবে আল্লাহ যা করে ভালোর জন্য। এখানে আসার পরে শুধু এই বাসটি দেখলাম, আর বাকি যে সিএনজি গুলো পড়ছিল এই সিএনজি গুলো সম্ভবত নিয়ে গেছে। এই ঘটনাটি কিছুদিন আগে, কিন্তু ভিডিও আমি করে রাখছি আগেই, আপলোড করতে পারি নাই আমার কিছু ব্যস্ততার কারণে। এই পাম্পের মধ্যে কিভাবে আগুন লাগছিল বিস্তারিত জেনে এবং দেখে ভিডিও করে আপনাদেরকেও শেয়ার করলাম। আবারও এখন রওনা হব আমরা হবিগঞ্জের উদ্দেশ্যে। সিলেট থেকে বাড়ির উদ্দেশ্যে আমার মাধবপুর যাওয়ার কথা, কিন্তু হবিগঞ্জ যাইতেছি আমার ব্যক্তিগত একটি কাজে। আর হবিগঞ্জ যেহেতু যাইতেছি, ভাবলাম আমার ওয়াইফ এবং 2 ছেলেকে দুলিয়াকাল আমার আব্বার অফিস ওদেরকে দেখায় নি। জানি আমার অনেক খারাপ লাগবে, কিন্তু তারপরেও এই জায়গাটি আমার অনেক আবেগের একটি জায়গা। দেখার জন্য আমারও মন চাই বারবার। ছোটবেলায় এই জায়গায় আসার জন্য কত না কান্নাকাটি করছি, এমনকি প্রায় সময় আমি এখানে চলে আসতাম বেড়ানোর জন্য। আমি যখন ছোট ছিলাম আমার আব্বা আমাকে এইভাবে কোলে নিয়ে এখানে আসতো। আজকে আমার আব্বা বেঁচে নেই, কিন্তু আমার 2 ছেলেকে নিয়ে আমি আব্বার কোয়ার্টার দেখতে আসলাম। এই পানির ট্যাঙ্কটি দেখে আমি চিনতাম যে এটাই আমার আব্বার কোয়ার্টার। কোয়ার্টারের ভিতরে যাওয়ার রাস্তাটা দেখলাম গেট লাগানো। তারপরে এক আঙ্কেলকে দেখলাম, দেখে ডাক দিলাম, বললাম এদিকে আসার জন্য। আপনি কি কোয়ার্টারে থাকেন? কি কোয়ার্টারে থাকেন? একটু দেখে দেন তো। রাস্তা কোন সাইডে? ওই যে গেট কতগুলি? না, এখানে আমার আপনার কি দেখতে হবে? চৌকতালি। চৌকতালি। জি। জি? না, আমার বড় ভাই কিনে নিতে চান। আমি ছোট। আমি ফায়ার সার্ভিস যে অভিযান দিতেছি, তো ওইখান তো আগে তাই গেছি। না, আমি আছি সিলেটে। জি। জি। আপনার নাম জানেন কি? আমার নাম আবু ভাইয়ের। তোমার তুমি ভালো সম্পর্ক আমাদের তোমাদের বন্ধ ইয়া এই আঙ্কেলের সাথে কথাবার্তা বলে মনটা জানি কেমন হয়ে গেছিল। আমার মনে হয়েছিল আমার আব্বা এখানে আছে। ওনাকে যখন আমার আব্বার নাম বলি তখন সাথে সাথে উনি বলে, এত বছর পরে শওকত ভাইয়ের কথাটা মনে করাই দিলা। উনি অনেক ভালো একটি মানুষ ছিলেন, আমরা একসাথে চাকরি করছি। আঙ্কেলের সাথে কথাবার্তা শেষে চলে আসলাম আব্বার অফিসে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্পনগর কর্পোরেশন বেসিক, এটাই আমার আব্বার অফিস ছিল। এই যে এরিয়াটা, এই এরিয়ার মধ্যে আমার ছোটবেলা বেড়ে ওঠা বলতে, ছোটবেলার যে আনন্দের যে মুহূর্তগুলো, কোনো টেনশন থাকে না, এই যে সময়টা, এই সময়টাই কাটানো আমার এই জায়গায়। আব্বার কাছে যখন যা কিছু আবদার করছি সব পাইছি, আর আব্বা আমাকে প্রচুর ভালোবাসে। আব্বার কাছে আমি যে জিনিসটা বাইনা ধরতাম, এই জিনিসটা আব্বা আমাকে যেভাবে হোক দেওয়া লাগছে এবং দিছে। তখন তো আর বুঝতাম না যে আব্বার কাছে টাকা পয়সা আছে কিনা, যেমন আমি নিজে বাবা হওয়ার পরে বুঝতে পারলাম। আচ্ছা যাই হোক,
আমার ওয়াইফকে ডাক দিলাম গাড়ি থেকে নেমে। ও ঘুরে দেখতেছে আব্বার অফিস, কারণ আম্মার মুখে অনেক শুনছে এই অফিসের কথা। আর আমরা তো আস্তে আস্তে লেট হয়ে গেছে। বিকাল টাইমে অফিস সম্ভবত অফ করে ফেলছে। তারপরেও দেখতেছি গেট খোলা আছে কিনা। দেখলাম গেট খোলা আছে, ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পর অফিসটা আর এই জায়গাটা দেখতেছি। আর এদিকে মুস্কান একটি পাখির বাসা পাইছে। আর ও বলতেছে এই যে সুপারি গাছ, এই সুপারি গাছ থেকে সুপারি আমার শ্বশুরে আমার শাশুড়ি আম্মার জন্য নিয়ে যাইতো। যখন চাকরি করতো তখন এখান থেকে বুঝছো নি সুপারিও নিত। আমাদেরকে আরেক আঙ্কেলে ডাক দিল যে অফিসের ভিতরে যাওয়ার জন্য। আর আমার আব্বা যে এই অফিসে চাকরি করতো উনিও জানে। ওই যে কোয়ার্টারে গেছিলাম, ওই আঙ্কেলে ফোন দিয়ে বলছে আমাদেরকে যেন অফিসের ভিতরে নিয়ে বসায়। দুই আঙ্কেল আসার পরে প্রায় আধা ঘন্টা এই অফিসের ভিতরে ওদের সাথে কথাবার্তা বলে আসছি। এই অফিসে যখন ছোটবেলায় আসতাম তখন আব্বার কলিগ যারা ছিল তখনও ভালো ছিল, এখনো যারা আছে তারাও অনেক ভালো। আঙ্কেলরা একটা কথাই বারবার বলছে যে তোমার আব্বা অনেক ভালো একজন মানুষ ছিলেন। আর আঙ্কেলদের কথা শুনে আমার বারবার আব্বার কথা মনে পড়ছে। এই আবেগটা কি যাদের বাবা নেই তারাই বুঝবে। হঠাৎ করে বাবাকে মনে পড়া, বাবার সাথে কাটানো স্মৃতিগুলো এবং বাবার সাথে যে জায়গাতে ঘোরাফেরা করছি একসাথে, সেই জায়গাতে যাওয়া কত স্মৃতি মনে পড়তেছে এখন। আর ওইদিকে মুস্কানে বলতেছে আমার শাশুড়ি আম্মা এই অফিসের বিষয়ে অনেক কথাবার্তা আমার সাথে শেয়ার করছে। শেষ পর্যন্ত অফিসটা এসে দেখলাম। আপনার আত্মীয়ের যে বাসাটা এটা কোথায় পাইছেন? ওইখান থেকে বলতে নিতে কি সুন্দর করে তুমি কি সুন্দর করে বানাইছে তার আর কি মাথা আল্লাহ দিছে, কি ব্রেন বাবুই ফাঁকি। অফিসের ভিতরে সবকিছু ঘুরে গেলে দেখে চলে আসলাম আবার বাইরে। আয়সা দেখে আমার দুই ছেলে এখনো ঘুমিয়ে আছে। ওরা ঘুম থেকে ওঠার কোনো নামগন্ধই নেই। ওই যে আমার আব্বার কোয়ার্টার দেখার পর যে ওরা ঘুমাইছিল এখনো ঘুমিয়ে আছে। আমার আব্বার অফিসটা আর ওদেরকে দেখাইতে পারলাম না। তারপরেও আমি হবিগঞ্জ থেকে আসার সময় ওদেরকে আমি গাড়ি থেকে দেখাই। সবকিছু তো ঘুরে দেখলাম, আর আমার মনের ভিতরে বারবার আব্বার কথা মনে পড়ছে। আমার কিন্তু তখন অনেক কষ্ট লাগছিল। কষ্ট লাগলেও আর কি করার, আব্বাকে তো চাইলেও আর পাওয়া সম্ভব না। আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। কিছুক্ষণ সময় ঘুরে দেখলাম অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। এখানে এত মেল পেট্রোলি ছিল না। আল্লাহর ডাকে আমার আব্বা ওপারে চলে যাওয়া লাগছে, কিন্তু আল্লাহ আমার এক আব্বাকে নিয়ে আমাকে দুইটা আব্বা দিছে। আমি যেন আমার এই ছোট দুইটা আব্বুকে মানুষের মতো মানুষ করতে পারি এবং আমার ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন সবাই। আজকের ব্লগটি এই পর্যন্তই রইল। সামনে কোনো নতুন ব্লগ নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।